নমস্কার বন্ধুরা, আমি স্বাগতা। এতদিন আপনাদের এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কি সমস্যা, কি বিভ্রান্তি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের ভিডিওতে যে প্রশ্নটা সব থেকে আসছে সেটা হচ্ছে হিয়ারিং সংক্রান্ত। এনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনাদের জমা দেওয়া হয়ে গেছে। এবার যে বিষয়টা আসছে হিয়ারিংয়ে কাদের ডাকা হবে, কি তথ্য দিতে হবে, এই সংক্রান্ত নানান প্রশ্ন আমাদের ভিডিওতে আসছে। আর সেই সংক্রান্ত উত্তর দিতেই আমি স্বাগতা, নাজিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। এই সংক্রান্ত প্রশ্নের উত্তর আজ আমরা দেব। প্রথমে যে প্রশ্নটা নাজিয়া আমরা রাখবো, যেটা হচ্ছে হিয়ারিংয়ে কাদের ডাকা হতে পারে, সেটা যদি একটু আমাদের বন্ধুদের বলো। দেখো, ইতিমধ্যেই কিন্তু ফর্ম জমাও পড়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, জমা পড়ে গেছে বহু মানুষের, মানে বেশিরভাগ মানুষেরই ফর্ম জমা পড়ে গেছে এবং অনেকেই হয়তো সাবমিট হয়েছে, সেটা যেটা কমিশনের ওয়েবসাইট আছে সেখান থেকে দেখেছেন। কিন্তু একটা প্রশ্ন, যে সাবমিট হলেই যে হিয়ারিং হবে না এটা কিন্তু নিশ্চিত নয়। তার কারণ হচ্ছে সাবমিট হয়েছে ফর্ম, এবার সেটাকে ভেরিফাই করবে কমিশন এবং কমিশন সেটাকে দেখার পরে তারপরে দেখবেন যে সব কিছু তথ্য সঠিক আছে কিনা। যদি তথ্যের মধ্যে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, যদি কমিশনের মনে হয় এই তথ্যে কোনো গরমিল আছে, তাহলে কিন্তু কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারেন। অর্থাৎ এই 9ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং তারপরে হিয়ারিং হবে। সেই হিয়ারিংয়ে কাদের ডাকা হবে, সেই তাদেরই ডাকা হবে হিয়ারিংয়ে যাদের নাম থাকবে না খসড়া তালিকাতে। সেই সমস্ত মানুষকে ডাকা হবে যারা 2002-এ লিঙ্ক করতে পারেননি, নিজের পরিবারের কারো ছিল না, তাদেরকে ডাকা হতে পারে হিয়ারিংয়ের মধ্যে। এই রকম ধরনের মানুষদেরই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। নাম বাদ, এটাও কিন্তু একটা খবর বারবার আসছে যে নাম বাদ হচ্ছে। নাম বাদ বেশিরভাগ ক্ষেত্রে কাদের যাচ্ছে? মৃত ভোটার। এই 23 বছর পরে এটা আবার হচ্ছে এই রিভিশন, এবং সেক্ষেত্রে মৃত ভোটার যারা আছেন তাদের কিন্তু নাম বাদ গেছে। পাশাপাশি স্থানান্তরিত হয়েছেন যারা, অর্থাৎ এক জায়গায় ভোটার কার্ড ছিল, আর এক জায়গায় তারা চলে গেছেন এবং অন্য জায়গায় সেখানেও তারা ভোটার কার্ড করেছেন, এক্ষেত্রে কিন্তু একটা তাদের নাম বাদ যাবে। তার কারণ একটাই ফর্ম একটা ব্যক্তি জমা দিতে পারবে, সেক্ষেত্রে একটা নাম বাদ যাবে। সেই তথ্যগুলো কিন্তু এখন একসঙ্গে উঠে আসছে, পরে ভুরি নাম বাদ যাচ্ছে, এই একটা প্যানিক ছড়াচ্ছে, কিন্তু সেটা নয়। মৃত ব্যক্তিদের নাম বাদ যাবে, স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ যাবে, আর যারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন তাদের নাম বাদ যেতে পারে। অর্থাৎ এই রাজ্যে তাদের ভোটার কার্ড আর নেই, তারা অন্য রাজ্যে গিয়ে বসতি স্থাপন করেছেন, তারা সেখানে ভোটার কার্ড তৈরি করেছেন, তাদের হয়তো নাম বাদ যেতে পারে। এই ধরনের মানুষদেরই নাম বাদ যাবে। কিন্তু যারা বৈধ ভোটার, যারা বরাবর ভোট দিয়ে আসছেন, যারা জীবিত আছেন, তাদের কিন্তু নাম বাদ যাবে না। তাই আপনারা প্যানিক হবেন না। আর হিয়ারিংয়ে তাদেরই ডাকা হবে যাদের 2002-এর মধ্যে লিঙ্ক করা যাচ্ছে না, মা বাবা, ঠাকুরদা ঠাকুরমা, দাদু দিদা কারোর নামে নেই 2002-এর খাতায়, সেক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। বা তথ্যে যদি গরমিল থাকে এবং যদি কমিশন মনে করে যে তথ্যে ভুল রয়েছে, সেক্ষেত্রে হিয়ারিং হতে পারে। অতএব নাজিয়া যেটা বলতে চাইছে যে 2002-এ আপনার নাম নেই কিন্তু আপনার পরিবারের নাম আছে, বা 2002-এ আপনার নাম আছে ভোটার তালিকায়, তারা যদি কোনো তথ্য ভুল দেন ফর্ম ফিল আপের সময়, কমিশন যদি বুঝতে না পারে, আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। আর কাদের ডাকা হতে পারে? যাদের 2002 লিঙ্ক করতে পারেননি, তাদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। অতএব তথ্যগত ভুল থেকে কিন্তু হিয়ারিংয়ে আপনাকেও ডাকা হতে পারে। এবার যে বিষয়টা নাজিয়া, আর একটা প্রশ্ন আসছে যে হিয়ারিং তো হবে, কমিশনের দেওয়া যে তথ্য, যে হিয়ারিং হলে সেই যে তথ্যগুলো সাবমিট করতে হবে, কোন তথ্যগুলো সাবমিট করতে হবে, এটা তুমি পরিষ্কারভাবে বলো। দেখো, হিয়ারিংয়ে গেলে একটা নথি দেখাতে হবে। কমিশন কিন্তু 11টা নথির কথা উল্লেখ করেছে এবং 11টি নথির মধ্যে একটা নথি থাকলেই সেক্ষেত্রে যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কিন্তু আপনার নাম থাকবে। সেই নথিগুলি কি? কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকলেই হবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, LIC, স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেটা দেখাতে পারবেন। জন্ম শংসাপত্র যদি থাকে সেক্ষেত্রে সেটিও আপনার নথি হিসেবে গণ্য হবে। পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া বাসস্থানের শংসাপত্র, সেটিও কিন্তু নথি হিসেবে গণ্য। ফরেস্ট রাইট সার্টিফিকেট, সেটাও থাকলে আপনি
চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকবে। জাতিগত শংসাপত্র সেটাও কিন্তু গণ্য। কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার সেটাও গণ্য। স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার সেটাও গণ্য। জমি অথবা বাড়ির দলিল পর্চা যদি থাকে সেক্ষেত্রে সেটাও আপনার নথি হিসেবে গণ্য হবে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দেখাতে হবে। আর মনে হয় স্বাগতা যে যারা হিয়ারিংয়ে যাবেন বৈধ ভোটার তাদের কিন্তু যে কোনো একটা নথি অবশ্যই থাকবে। এক কেন, আমার মতে বলে একাধিক নথি থাকবে, একটা নয় একাধিক নথি থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। কমিশন কিন্তু বারবার একথা জানিয়েছেন, বৈধ ভোটারদের কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। তাদের ভোটের অধিকার থাকবে, তাদের চূড়ান্ত তালিকায় নাম থাকবে, এবং যারা সব কিছু সময়ে করেছেন এবং 2002-এর লিঙ্ক যাদের ঠিকঠাক হয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে, তাদের খসড়া তালিকাতেও নাম থাকবে। তাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যারা মানে এত হেয়ারিং নিয়ে চিন্তা ভাবনা করছেন, আতঙ্কিত হয়ে যাচ্ছেন, আমরা যেটা বারবার বলি আতঙ্কিত হবেন না। আপনারা যেটা কাজ করবেন, একটা ফাইলের মধ্যে আপনার এনুমারেশন যে ফর্মটা যেটা ফিল আপ করেছেন, আপনি যেটা রিসিভ করেছেন সেটা রেখে দিন, এবং এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনি রেখে দিন। এবং আরেকটা বিষয়, অনেকেই বললাম না যে তথ্যগত ভুল হলে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে, তো তারা যাকে লিঙ্ক করেছেন বা আপনার যদি 2002-এর ভোটার কার্ড মানে যেটা ইস্যু করেছেন আপনি সেটা, এবং যাকে লিঙ্ক করেছেন সেইগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখুন। মানে আমি যেটা বলতে চাইছি যে আপনার ফর্মে আপনি যাকে দেখিয়ে লিঙ্ক করেছেন তার যে সমস্ত তথ্য আপনি দিয়েছেন সেটা আপনি ওই ফাইলের মধ্যে গুছিয়ে রাখুন, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নেই। অর্থাৎ হিয়ারিংয়ে গেলে পরে আপনি সবকিছু দেখিয়ে দেবেন ঠিকঠাক, তাহলেই হয়ে গেল। অর্থাৎ আপনাকে যদি হিয়ারিংয়ে যদি যেতে হয়, যদি না যেতে হয় সে কথা আলাদা, যদি আপনাকে ডাকা হয় তো সেক্ষেত্রে এই যে 11টা নথি, সেই নথি যে কোনো একটা বা দুটো আপনি আপনার কাছে রেখে দেবেন, তাহলেই হয়ে গেল। চূড়ান্ত ভোটার তালিকা যখন 7ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে তখন আপনার নাম থাকবে। হ্যাঁ, আগে থেকে সবকিছু গুছিয়ে রাখবেন যাতে দেখবেন সমস্যা না হয়। আর সরকার যে নিয়মটা চালু করেছে তার ঊর্ধ্বে তো আমরা কেউ যেতে পারি না। যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমাদের কাজ হচ্ছে সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবো। নাজিয়া, আমরা আগে দেখেছি নোটবন্দি হয়েছে, সেই সময় তো আমরা ওভারকাম করেছি সেই পরিস্থিতিতে। অনেকে বলছেন যে হিয়ারিং গেলে অনেক হেনস্থার শিকার। হ্যাঁ, অবশ্যই ঠিকই বলেছেন, হেনস্থার শিকার তো আমরা হচ্ছি, আমরা বাঁচতে গিয়েই হেনস্থার শিকার হচ্ছি। কিন্তু আমরা যারা বুদ্ধিমান, যারা আমরা বেঁচে আছি, সার্ভাইভ করছি, তাদের অন্তত এটা মাথায় রাখা উচিত যে এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, পরিস্থিতির কিভাবে আমরা মোকাবিলা করব। ওই বাড়িতে বসে ভেবে আতঙ্কিত হয়ে লাভ নেই, তাতে আমাদের শরীরটাই খারাপ হবে। যে কাজগুলো করছেন সেগুলো করুন এবং মাথা ঠান্ডা রাখুন, কোন রকম ভাবনা চিন্তা যারা ক্যামেরার ওপারে আছেন বা আমাদের বন্ধুরা যারা আতঙ্কিত হচ্ছেন যে ভাবছেন আমাদেরই ডাকাবে, আমাদেরও তো ডাকা হতে পারে, কারণ আমরাও তো এদেশেরই নাগরিক। কিন্তু আমাদের মাথায় একটা জিনিস থাকতে হবে, আমাদের পরিস্থিতির মোকাবিলা করতে হবে। অর্থাৎ একটা কথা যে সমস্যা এলে তার সমাধান সূত্র তার সঙ্গেই আসে, সেই সমাধান সূত্র আপনাকে সমস্যা থেকে সমাধান সূত্র বের করুন, অযথা চিন্তা করবেন না। হেনস্থা তো আমরা দেখুন সব ক্ষেত্রেই হচ্ছি না। যে আমাদের এবার প্রশ্নে চলে যাব, এখন আমাদের অনেকেই প্রশ্ন করেছেন। এটা হচ্ছে নিয়াকাত মণ্ডল। হ্যাঁ, নিয়াকাত মণ্ডল বলছেন যে বোন, আমি বিদেশে আছি, যদি আমার হিয়ারিং হয় তাহলে আমাকে কি দেশে যেতে হবে? দেখুন, হিয়ারিং তো ব্যক্তি মানুষকেই ডাকা হবে, অর্থাৎ যার সমস্যা হয়েছে বা কমিশন মনে করছে যে এটা সমস্যা হয়েছে তাকে ডেকে তার সঙ্গে কথা বলা উচিত। কারণ কমিশন নিজেও চায় না যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাক চূড়ান্ত তালিকা থেকে, সে কারণে তাকে ডাকা হতে পারে হিয়ারিংয়ে। আপনি বিদেশে আছেন, জানি না আপনার এখন কি সমস্যা সেখানে বা আপনি আসতে পারবেন কি না। যদি আপনি না আসেন তাহলে কমিশনের তো ওয়েবসাইট আছে, সেখানে আপনি যদি অভিযোগ জানানোর একটা কলামও সেখানে দেওয়া হয়েছিল কিছুদিন আগে যে আপনার যে সমস্যা সেগুলো জানাতে পারে, সেখানে যদি আপনি যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার স্থানীয় বিএলও, আপনার পরিবারের লোক যদি এখানে থাকে, স্থানীয় বিএলও যিনি আছেন তার সঙ্গে আপনি নিজে কথা বলুন এবং তিনি যা পরামর্শ দেবেন সেই অনুযায়ী চলুন। পাশাপাশি এটাও যে যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার সঙ্গে মানে ভিডিও কলিং করে ইয়ারও বা কমিশনের
অন্যান্য যারা আধিকারিক আছেন তারা কথা বলতে পারেন। অতএব চিন্তা পাওয়ার কিছু নেই। এবং আপনি আপনার পরিবারের যারা এই দেশে এই পশ্চিমবঙ্গে আছেন তাদের সঙ্গে আপনি যোগাযোগ তো অবশ্যই আপনার আছেন। বিএলও যিনি আপনার আছেন আপনার পরিবারের, তার সঙ্গে আপনি কথা বলুন। এবং বিএলও আপনি বলছেন যে আপনাকে আসতে হবে কিনা, তো নিশ্চয়ই আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনার অনলাইনে করলেও তো বিএলওর নাম্বারটা সেখানে দেওয়া থাকবে, আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। বিএলও কি বলছেন সেক্ষেত্রে আপনাকে পরামর্শ সঠিক দেবেন। যদি একান্তই না হয় হয়তো ভিডিও কলিংয়ের মধ্যে আপনাকে কথা বলা হতে পারে। এটাও পরবর্তীকালে কমিশন পরিষ্কার করে দেবে যে তারা কোন পথে এগোবে, হিয়ারিং নিয়ে কি তারা সমস্যার সমাধান করবে, কি তারা তাদের ক্রাইটেরিয়া থাকবে হিয়ারিং নিয়ে, সেটা অবশ্যই পরবর্তীকালে বলবেন। 9 ডিসেম্বর তো খসড়া তালিকা প্রকাশিত হবে, এখনো কিন্তু হিয়ারিং সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই। 9 ডিসেম্বরে খসড়া তালিকা প্রকাশের পরই হিয়ারিং সংক্রান্ত তথ্য দেওয়া হবে। আর হিয়ারিং কিভাবে হবে, কোথায় হবে, সেটা বিএলওকে জানানো হবে। এবং সেটা অবশ্যই আপনার কোনো কাছে বিডিও অফিস হতে পারে, কোথাও পঞ্চায়েত অফিস হতে পারে, সেখানে কোন স্থানে হবে সেটা জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং ওই হিয়ারিং স্থানে যেখানে হবে সেখানে ইআরও থাকবে এবং উচ্চ পর্যায়ের আধিকারিকরা থাকবে। সেই সমস্ত সংক্রান্ত কবে কি কোথায় হবে সেটা বিএলওদের কাছ থেকে আপনাদের কাছে তথ্য চলে যাবে। নাজিয়া, পরবর্তী যে আমাদের আছে রাজীব বারুই, যিনি বলছেন নমস্কার দিদি, ওনার বলছে যেটা আমার ভোটার লিস্টের নাম ছিল, আমি একবার ভোট দিয়েছি, তারপর আমি কুয়েতে কাজে চলে যাই। এর মধ্যে আমি বাড়িতে এসেছিলাম, বাড়িতে না থাকার কারণে ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। 2002 সালে বাবা মার ভোটার লিস্টের নাম আছে, এখন আমার কি করণীয়? কুয়েতে কর্মরত আছি। মানে রাজীব বাবু যেটা বলছেন যে তার ভোটার লিস্টে আর নাম নেই, তিনি কুয়েতে চলে গেছিলেন, তাই তার নামটা কাটা গেছে। 2002 সালে তার বাবা মার নাম লিস্টে আছে, বাবা মার তো লিংক করতেই পারছেন, কিন্তু আপনার ভোটার লিস্ট ফর্মটা কি ওনার বাড়িতে এসে সেটা কি না, ভোটার লিস্ট ওনার বাদ চলে গেছে, তাহলে 2025 অনুযায়ী এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে হয়তো ওনার ফর্মটা আসেনি, এটাও হতে পারে। কিন্তু উনি পরিষ্কার করে কিছু লেখেননি। নাম যদি বাদ চলে গেছে আবার নতুন করে নাম তুলতে হবে ওনাকে, এবং কমিশনের ওয়েবসাইটে সে বিষয়ে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন যে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়লে পরে কি করণীয়, এবং হয়তো আপনাকে নতুন করে আবার নাম তুলতে হবে। তো এখনই কিন্তু সেই প্রসেসও চলছে, আপনি অনেকেই আছেন যারা নতুন ভোটার যারা নাম তুলছেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাবা মা যিনি আছেন তাদের তো নাম আছে 2002-এ, তারাও নিশ্চয়ই ফর্ম ফিল আপ করেছেন তারা, তো তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের মাধ্যমে বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। বিএলও আপনাকে পদ বলে আপনার নাম বাদ গেলে নাম আপনার আবার তোলার প্রসেস যে শুরু হয়েছে সেটাতে আপনি সারা বছরই কমিশনের মাধ্যমে কিন্তু এই নাম তোলা হয়, এবং সেটা সারা বছরই, কিন্তু এটা হচ্ছে স্পেশাল রিভিশন হচ্ছে, মানে এটা সংশোধনী হচ্ছে, এবং যে তালিকা 2002 হয়েছিল সেই তালিকা অনুযায়ী কিন্তু এটা লিংক করা হচ্ছে। এটা হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ চলছে, সেটা স্পেশাল মানে বিশেষভাবে এই সময়ের সীমা বেঁধে দিয়ে সেটা করা হচ্ছে। কিন্তু কারো যদি নাম ভোটার লিস্টে না থাকে, সে যদি বৈধ ভোটার হয় পরবর্তীকালে সে নাম তুলতেও পারবে, কিন্তু আপনি একবার যেহেতু এখন স্পেশাল রিভিশন হচ্ছে, তো আপনি আপনার যে বিএলও তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিন। না যে যেমন আমি তোমাকে বলছিলাম যে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, এই সেরকমই একজনকে দেখছি, গোলাম মাহিউদ্দিন কাজী, উনি লিখেছেন যে উনি খিদিরপুরে থাকেন এবং তিনি ভারতীয় পশ্চিমবঙ্গে মুসলিম ধর্মের মানুষগুলোর মধ্যে একজন। অবশ্যই সবাই এখানকার নাগরিক, সেটা কোনো ধর্ম দিয়ে হয় না, আমরা যেটা বলি। আমার 2002 সালে ভোটার তালিকাতে নাম নেই। আসল কথা হলো ওই সময় আমরা সবাই ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে গ্রাম থেকে শহরে আসার কারণে ওনাদের নামটা মানে সেই সময় 2002-এ ভোট দেননি, পরে সব ঠিকঠাক করে ভোট দিতে থাকি। 2002 সালের আগে ওনারা ভোট দিয়েছেন, 2002 সালের পরে ওনারা ভোট দিচ্ছেন, শুধুমাত্র এই খিদিরপুরে আসার কারণে ওরা 2002-এ কোনোভাবে ভোটটা দিতে পারেননি। এবার উনি একটু আতঙ্কিত হয়ে আছেন যে তাহলে কি হবে। উনি বলতে চাইছেন যে 2002টাই, মানে অন্যান্য মানুষরা যেটা বলছে 2002টাই কেন, সে যাই হোক। তো ওনার যে প্রশ্নটা সেটা আমরা বুঝতে পারছি যে উনি একটা আক্ষেপ করছেন, যে উনি বলছেন উনি তো 2002-এর আগেও ভোটার ছিলেন, 2002-এর পরেও আছে, তাহলে ওনার কি সমস্যা, মানে ওনাকে কেন হিয়ারিংয়ে ডাকা হবে, এটা উনি বলতে চাইছেন। তো গোলামউদ্দিন মাহিউদ্দিন কাজীকে আমি বলবো যে 2002-এ আপনার আগে ভোট দিয়েছেন, অবশ্যই আপনি বৈধ ভোটার, তাহলে
এক্ষেত্রে কিন্তু কমিশনের এই অনুসারে নিয়ম অনুসারে আপনি বৈধ ভোটার, 2002 এর পরেও ভোট দিয়েছেন, তাহলে তো আপনি বৈধ ভোটার, আপনার তো চিন্তার কোনো কারণ নেই। বৈধ ভোটার, আপনার 2002 এর নাম যে তালিকা হয়েছিল, যে মানে সংশোধিত তালিকা হয়েছিল 2002 এ, তাতে আপনার নাম নেই, কিন্তু পরপর আপনি আবার ভোট দিয়েছেন, আপনি নিশ্চয়ই আপনার যে ইনোমিনেশন ফর্ম সেটা আপনি হাতে পেয়েছেন, সেটা ফিল আপ করেছেন, কিন্তু আপনি কি আপনার পরিবারের কি কেউই মানে দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা কেউই কি 2002 এ কারোরই কি নাম নেই? সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি। আপনি কি আপনার পরিবারের প্রত্যেকটা লোককে নিয়ে খিদিরপুর চলে এসেছিলেন? সেটাও কিন্তু আপনি উল্লেখ করেননি। এবং আপনার পরিবারের আপনার মা বাবা ছাড়া যদি তাদের মা বাবার যদি 2002 এ নাম থাকে, তাহলে সেটাকে আপনি লিঙ্ক করতে পারবেন, কারণ কমিশন বলে দিয়েছে বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা এই 6 জনের মধ্যে কারো যদি নাম থাকে এবং আপনার যদি না থাকে, আপনি এই 6 জনের মধ্যে কাউকে না কাউকে লিঙ্ক করতে পারবেন। সেক্ষেত্রে তো আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে না। আপনার যদি তথ্যগত সবকিছু ঠিক থাকে, আপনি যদি সবকিছু জিনিস ঠিক লেখেন, তাহলে কিন্তু সেটা তো হিয়ারিং এর ক্ষেত্রে। কিন্তু হিয়ারিং এর আগে যদি আপনি তথ্যগতভাবে ফর্মের মধ্যে সবকিছু ঠিক লেখেন এবং আপনার পরিবারের আপনার দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমার যদি কারোর নাম 2002 এ থাকে, তাকে যদি আপনি লিঙ্ক করেন, তো সেক্ষেত্রে আপনার আপনাকে ডাকা হবে কেন? কিন্তু যদি আপনার কারণ না থাকে, তবে অবশ্যই হয়তো হিয়ারিং এ ডাকা হতে পারে, কারণ এখানে তো কমিশন বারবার বলে দিচ্ছে 2002 কে লিঙ্ক করতে হবে। সেখানে ব্যক্তিকেও কিন্তু চুজ করে দিয়েছে যে এই কজন ব্যক্তির মধ্যেও আপনি যদি কাউকে লিঙ্ক করেন, সেই লিঙ্ক যদি ঠিকঠাক হয়, তাহলেও কিন্তু হিয়ারিং এ ডাকা হবে না। তাহলে আপনার তো আতঙ্কিত হওয়ার কোনো কিছু কারণ নেই, তার কারণ প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে 2002 লিঙ্ক, সেখানে 2002 এ যা যা লেখা আছে তাই লিখতে হবে। 2025-এর ফিল আপও আলাদা দেওয়া হয়েছে। আপনার পরিবারে যদি আপনার দাদু দিদা বাবা মা বা ঠাকুরদা কারো যদি 2002 এ নাম থাকে, আপনি সেটাকে লিঙ্ক করুন। কারোর যদি না থাকে, সেখানে চিন্তা করার কারণ নেই, এবং সেক্ষেত্রে হয়তো আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে, সেখানেও কোনো চিন্তা নেই। 11টি নথির মধ্যে আপনি একটা নথি দেখাবেন, তাহলেই হয়ে গেল, আপনার চিন্তা দূর হয়ে যাবে। হ্যাঁ, আর একটা যেটা নাজিয়া আছে, যে স্বপন কুমার হাজরা, উনি লিখেছেন যে আমরা ভিডিওতে বলেছিলাম কাকা দাদা দিদি এদের লিঙ্ক করা যেতে পারে এসআরে, কিন্তু এটা বিএলওরা বলছে যে ওনাকে বলেছে বিএলওরা যে এটা লিঙ্ক করা যেতে পারে না। আপনি স্বপন কুমার বাবু, আপনি ভিডিওটা আমাদের ভালো করে দেখেছিলেন কি? এখানেই আমার প্রশ্ন। তার কারণ আমরা একবারে বলিনি লিঙ্ক করা যাবে, আমরা বলেছিলাম যে আপনার যদি পরিবারের দাদা কাকা দিদি থাকে, তাহলে হিয়ারিংয়ে যদি আপনাকে ডাকা হয়, সেক্ষেত্রে আপনি বাড়তি সুবিধে পাবেন। এটাই কিন্তু আমরা বলেছিলাম আপনাকে। এবং বাড়তি সুবিধে এটাই যে আপনার পরিবারের রক্তের সম্পর্ক যারা, তাদের 2002 এর নাম আছে। আপনার হয়তো বাবা মার নাম নেই, আপনার দাদু দিদারও নাম নেই, কিন্তু কোনো কারণে হয়তো আপনাদের নাম বাদ গেছে। আপনারা তখন হয়তো স্পেশাল যে রিভিশন হয়েছিল, এসআইআর হয়েছিল, তখন হয়তো আপনারা আপনাদের লিঙ্ক করতে পারেননি সেই সময়, বা নাম তুলতে পারেননি বলে বাদ গেছে। কিন্তু আপনার পরিবারের যদি দাদা বাবা কাকা দিদি যদি থাকে, দাদা দিদি যদি থাকে, এরকম একটা ফর্মও কিন্তু বেরিয়েছিল। তবে বিএলওরা কিন্তু লিঙ্ক করতে পারবেন না, কারণ তাদের যে অ্যাপ দেওয়া হয়েছে, সেখানে বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা তাদেরকে লিঙ্ক করার অ্যাপের মধ্যে অ্যাড করার কথা বলা হয়েছে। তারা কিন্তু দাদা দিদি কাকা তাদেরকে লিঙ্ক করে। বাড়তি হয়তো হিয়ারিংয়ের সময় আপনি সুবিধে পাবেন যদি আপনি এই লিঙ্কটা দেখাতে পারেন সেই সময়, সেটাই আমরা বলার চেষ্টা করেছিলাম। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে যেটা আমরা বলেছিলাম না, যে নির্বাচন কমিশনের সাইটে আপনি গেলে, ইসিআই এর যে সাইট আছে সেখানে, ফেসবুকে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন সেখানে এই কথাটা লেখা আছে এবং সেখানে ফর্মের নমুনাও দেওয়া আছে, কিন্তু বিএলওদের অ্যাপে এই নমুনাটা দেওয়া হয়নি কোনোভাবে। এটা একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, যে কারণে এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে। পরবর্তীকালে কমিশন এটা সিদ্ধান্ত নিয়েছে। অনেক বিএলও নাজিয়া বলছে যদি আপনার থাকে, বিএলওরা লিঙ্ক করতে পারবে না, কিন্তু যদি থাকে, আপনাকে যদি হিয়ারিং এ ডাকা হয়, সেই তথ্যটা আপনি নিয়ে যান। নাজিয়া যেটা বলল বাড়তি সুবিধা পাবেন, তার কারণ হচ্ছে আপনি হয়তো সেই সময় ভোট দিতে পারেননি, বা আপনার বাবা মা হয়তো সেই সময় ভোট দিতে পারেননি 2002, কিন্তু তার আগে আপনারা ভোট দিয়েছেন, আপনি তো বৈধ ভোটার।
ভোটার, কিন্তু আপনি দিতে পারেননি 2002-এ, কোনো কারণে হতেই পারে। তো আপনার যদি রক্তের সম্পর্ক দাদা যদি ধরি নাজিয়া, যেটা আমাদের নির্বাচন কমিশনের তরফে যেটা দেখানো হচ্ছে, দাদা যদি ধরা হয়, আপনার নিজের রক্তের সম্পর্কে দাদা যদি হয়, সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার বাবা চলে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আপনার সেই তথ্যটাকে দেখাতে পারবেন যে আপনার রক্তের সম্পর্ক এখানকার নাগরিক। ফেক ভিডিও ছিল না স্বপন বাবু, ওটা ফেক ভিডিও ছিল না। আমরা সাহায্য করার চেষ্টা করেছিলাম যে আপনারা যে প্যানিক করছেন সেই প্যানিকটা করবেন না। অনেকেরই এই 6 জনের নামের সঙ্গে লিংক হচ্ছে না, তারা প্যানিক করছে, তাহলে তারা কি করবেন সেই নিয়ে বারবার প্রশ্ন করছেন। দেখুন এই প্রসেসটা তো সবার কাছেই নতুন, তাই একটু আতঙ্কিত হচ্ছেন, আমরাও হচ্ছি, আপনারাও হচ্ছেন, কিন্তু আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে বারবার বলেছি আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না। আপনাদের যে সমস্ত তথ্য আমরা তুলে ধরেছি আপনারা দেখবেন, আপনাদের যদি কাউকে হেয়ারিংয়ে ডাকা হয় তখন যদি আপনারা এই তথ্যগুলো দিয়ে থাকেন আপনাদের কোনো অসুবিধা হবে না, আশা করি কোনো অসুবিধা হবে না। তাই এত তাড়াতাড়ি আতঙ্কিত হবেন না, হেয়ারিং নিয়ে এত তাড়াতাড়ি ভাববেন না। আগে 9 ডিসেম্বরটা আসতে দিন, 9 ডিসেম্বরের তারিখে কি হয় আগে দেখুন। কমিশনের তরফ থেকে কমিশনও আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছে, কি কি পদক্ষেপ নেওয়া হয় সেটা দেখুন, তারপরে আপনারা পরবর্তী পদক্ষেপ নিন, তাহলেই দেখবেন এই প্রসেসটা খুব স্মুথ হয়ে গেছে। আর ওই বারবার বলছেন না যে হেনস্থার শিকার, দেখুন হেনস্থার শিকার আপনাদের বারবার বলছে যে সবাই কিন্তু আমরা সরকারের ঊর্ধ্বে নই, যেটা হচ্ছে সেই পদ্ধতির মধ্যে আমাদের যেতে হবে। এখন যদি এসআইআর হয়, এসআইআর মধ্যেই আমাদের নির্দিষ্টভাবে আমরা যদি বৈধ ভোটার হই আমাদের নাম তুলতে হবে, এটা কিছু করার নেই। তো আমাদের যে সমস্ত পদ্ধতি নির্বাচন কমিশন দিচ্ছে এবং এটা সরকারিভাবে, সেই সমস্ত পদ্ধতি আমরা ফলো করব, তাই তো নাজিয়া? একেবারে যখনই সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে, অতীতে আমরা দেখেছি, সেই সিদ্ধান্তকে কি আমরা মর্যাদা দিইনি? সেই সিদ্ধান্তকে আমরা মর্যাদা দিয়ে সেই সিদ্ধান্তকে আমরা মেনে নিয়ে আমরা এগিয়ে গেছি এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করেছি, সেটা নোটবন্দি হোক বা অন্য কিছু হোক। এবং এবার যখন এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা জানি যে এর আগেও কিন্তু এই এসআইআর অর্থাৎ এই সংশোধিত হয়েছে তালিকা, এবং 2002 সালে অর্থাৎ 23 বছর আগে কিন্তু সেই তালিকা সংশোধিত হয়েছিল। তখনও কিন্তু এভাবে তালিকা তৈরি হয়েছিল, খসড়া তালিকা তৈরি হয়েছিল, চূড়ান্ত তালিকা তৈরি হয়েছিল, আবারও সেই সংশোধিত হচ্ছে তালিকা এবং আবারও চূড়ান্ত তালিকা তৈরি হবে, খসড়া তালিকা তৈরি হবে। এবং এতে কি হয় যে বিভিন্ন জায়গায় মানুষের 2টো ভোটার কার্ড থেকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মৃত মানুষের নাম কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে, স্থানান্তরিত হয়েছেন বা অন্য স্টেটে চলে গেছেন, তাদেরও নাম রেখে গেছে, তারা হয়তো কোনোদিন আর এখানে আসবেন না। তো এটা কিন্তু একটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে অবশ্যই আমাদেরকে যেতে হয় এবং এর মাধ্যমে বোঝা যায় যে কতজন ভোটার আছে, কতজন ভোটার নেই, নতুন কতজন ভোটার সংযুক্ত হলো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে জানা যায়। তাই এই যে সংশোধনী, এই সংশোধনী অতীতেও হয়েছে এবং বর্তমানেও হচ্ছে, আবার ভবিষ্যতেও হবে, সেটা কিন্তু বলা যেতে পারে। অতএব আমরা একটা কথা বলি যে করোনার সময়টাকে আমরা যেভাবে পেরিয়ে এসেছি সেটাও তো আমাদের কাছে নতুন ছিল, ওই করোনা আবহ পেরিয়ে উঠেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। তো এই সমস্ত পরিস্থিতি, প্রতিবাদ, এগুলো রাজনৈতিক বিষয়, রাজনৈতিক নেতা ব্যক্তিত্বরা তারা করবেন। আমাদের যেটা, আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক হিসাবে যেটা আমাদের, আমরা বৈধ ভোটার, তাদের যে করণীয়, যে প্রসেসটা হচ্ছে, যে পদ্ধতি হচ্ছে, সেই পদ্ধতির মধ্য দিয়ে আমাদের চলতে হবে এবং সেই পদ্ধতি মেনে চলতে হবে। তবেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে একজন বৈধ ভোটার হিসাবে আমাদের নিজস্ব যে মতামত, আমরা যে ভোট দেব, কোন সরকার আসবে, কোন সরকার যাবে, আমরা যে মতামত দেব, সেটা কিন্তু আমরা একজন বৈধ ভোটার হিসাবে সেটা দিতে পারবো। তার কারণেই হয়তো এই খসড়া বা এই যে সংশোধিত এসআইআর যে হচ্ছে সেটা। অতএব আতঙ্কিত হবেন না, যেভাবে চলছে সেইভাবেই আমরা কাজ করব এবং সেই সমস্ত পদ্ধতি ফলো করব। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীকালে ভিডিওতে আপনাদের আরও প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব।